এবং তারা যখনই কনফিডেন্স ফেরত পাবে আমরা সেখান থেকে চলে আসবো। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের নিরাপত্তায় সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। তবে রাজনৈতিক দলগুলোর বিভেদে কতটা সেই ভারসাম্য বজায় থাকবে তা নিয়ে আগেই শঙ্কা প্রকাশ করেছিলেন সেনাপ্রধান। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি অভূতপূর্ব রাজনৈতিক বিচ্ছিন্নতার সম্মুখীন, এমন একটি পরিস্থিতি যেখানে তিনি সকল প্রধান রাজনৈতিক শক্তি থেকে আস্থা হারিয়েছেন। এই অবস্থা তার প্রাতিষ্ঠানিক যে ক্ষমতা সেটাকে দুর্বল করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের সেনাবাহিনীর যে একটা ঐতিহ্যগত দেশপ্রেমিক বাহিনী হিসেবে পরিচয় ছিল এতকাল, সেই পরিচয়কে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তও করেছে। দ্বাদশ নির্বাচনে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠায়নি, ত্রয়োদশ নির্বাচনেও পাঠাচ্ছে না। প্রশ্নটা তাই খুব সাধারণ। দ্বাদশ নির্বাচন নিয়ে বিতর্ক ছিল, এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন কি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে? আওয়ামী লীগ এখন বলছে যে আমরা ভোট দিতে যাব না, কিন্তু আওয়ামী লীগের কি আপনি এই গ্যারান্টি দিতে পারবেন ওরা ভোট দিতে যাবে না? এবং ওদের উইদাউট ভোট বলতেছে নো ভোট উইদাউট ভোট, নৌকা ছাড়া কোনো ভোট হবে না। তো তাহলে সেই পলিসিতে যদি তারা যায় তাহলে তো এখানে একটা গ্যাঞ্জাম হবেই। তার মানে দাঁড়াচ্ছে যে এখানে গ্রহণযোগ্য নির্বাচন যেমন হচ্ছে না, তেমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখাও এই সরকারের পক্ষে সম্ভব না। যদি কোনো ভোট বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া হয়, ডেফিনেটলি আওয়ামী লীগ সেই ভোটটা প্রতিহত করবে, তাদের যতটুকু শক্তি আছে। এবং একটি দুর্বল রাষ্ট্র বর্তমানে বাংলাদেশ, দুর্বল সরকার, দুর্বল পুলিশ, দুর্বল প্রশাসনিক কাঠামোতে একটা ভোটকে ডিসক্রেডিট করানো, এটাকে ধাক্কা দেওয়া, এটাকে অবস্ট্রাক্ট করা আওয়ামী লীগের জন্য সহজ একটি কাজ হবে। যেই তফসিল ঘোষণা হয়েছে সেই তফসিল অনুযায়ী 12ই ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশে বহু দুঃস্বপ্ন, বহু দূর বাকি, বহু দূর কাবাদ সোজা বাংলায়। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এবং তারা যখনই কনফিডেন্স ফেরত পাবে আমরা সেখান থেকে চলে আসবো। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের নিরাপত্তায় সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। তবে রাজনৈতিক দলগুলোর বিভেদে কতটা সেই ভারসাম্য বজায় থাকবে তা নিয়ে আগেই শঙ্কা প্রকাশ করেছিলেন সেনাপ্রধান। এবার ঠিক নির্বাচনের আগেই দলে দলে বিভেদ আর সংঘর্ষ যেন সেই আশঙ্কাগুলোকে সত্যিতে রূপ দিতে যাচ্ছে। নির্বাচন নিয়ে শুরু হয়েছে নানা সমীকরণ আর শঙ্কা। সত্যি কি আর 15 দিনে দেশে নির্বাচন সম্ভব? এমন সম্ভাবনা দেখা দিয়েছে। তবে নির্বাচন যত ঘনিয়ে এসেছে আওয়ামী লীগ ততটাই শক্তিশালী হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করতে মরিয়া তারা। এরই মধ্যে দেশের বাইরে থেকে আসতে শুরু করেছে চাপ। প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ ছাড়া কিভাবে নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পেতে পারে? এরই মধ্যে সেই চাপ নিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ। এদিকে সেনাপ্রধান আগে জানিয়ে দিয়েছিলেন নির্বাচনের পর বিদায় নেবেন। তাহলে দেশের নির্বাচন আর নিরাপত্তা এখনো সঠিক পথে নেই। এমন অবস্থায় সেনাপ্রধানের বিদায় নিলে কি হবে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির? এ নিয়ে উঠেছে নানা শঙ্কা। বাংলাদেশের রাজনীতিতে কিছু দৃশ্য বারবার ফিরে আসে। সময় বদলায় কিন্তু বিতর্ক বদলায় না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল বিএনপি ছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে আওয়ামী লীগ ছাড়া। দ্বাদশ নির্বাচনে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠায়নি, ত্রয়োদশ নির্বাচনেও পাঠাচ্ছে না। প্রশ্নটা তাই খুব সাধারণ। দ্বাদশ নির্বাচন নিয়ে বিতর্ক ছিল, এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন কি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে? আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে নিউ ইয়র্ক থেকে স্পষ্ট বার্তা দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, জাতিসংঘ কোনো নির্বাচন পর্যবেক্ষণে যায় না যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের স্পষ্ট ম্যান্ডেট থাকে। অর্থাৎ বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাচ্ছে না। কিন্তু এই বক্তব্যে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। জাতিসংঘ না বলছে কিন্তু সমালোচনা করছে না। তারা বলছে আমরা রাজনৈতিক বিশ্লেষণ করি না। বিএনপি প্রধান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে জাতিসংঘের কোনো মন্তব্য নেই। আর বাংলাদেশের গণতন্ত্র প্রসঙ্গে এ বিষয়ে তাদের কোনো অবস্থান নেই। শুধু এক লাইন বললেন, বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে আমরা সমর্থন করি। এটাই প্রথম নয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জাতিসংঘ পর্যবেক্ষক পাঠায়নি। তখন প্রেক্ষাপট ছিল কি?
বিএনপি নির্বাচন বর্জন করেছিল, বামপন্থী দলগুলো তফসিল প্রত্যাখ্যান করেছিল, ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল, আন্তর্জাতিক মিডিয়া লিখেছিল বাংলাদেশ একতরফা নির্বাচনের পথে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছিল আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা একটি অবাধ নির্বাচন অসম্ভব করে তুলছে। জাতিসংঘ তখন চুপ ছিল, শুধু বলেছিল আমরা আহ্বান জানাই ভোট যেন হয়রানি মুক্ত হয়। এখানে একটি বড় ভুল ধারণা আছে। অনেকে মনে করেন জাতিসংঘ ইচ্ছা করলে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারে, কিন্তু বাস্তবতা ভিন্ন। জাতিসংঘ সরাসরি নির্বাচন পর্যবেক্ষণ করে কেবলমাত্র চরম সংকটপূর্ণ দেশে অথবা যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে অথবা সংশ্লিষ্ট দেশের আনুষ্ঠানিক অনুরোধে, যেমন ইরাক, আফগানিস্তান, দক্ষিণ সুদান। বাংলাদেশ সেই ক্যাটাগরিতে পড়ে না। বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র, নিজস্ব নির্বাচন কমিশন আছে, নিজস্ব সংবিধান আছে, তাই জাতিসংঘ সরাসরি জড়াতে চায় না। কিন্তু জড়াতে না যাওয়াতেও একটি বার্তা আছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। জাতিসংঘ পর্যবেক্ষক না পাঠালে নির্বাচন কি অবৈধ হয়ে যায়? না, তা হয়তো হয় না। আইনগতভাবে একটি দেশের নির্বাচন বৈধ হয় তার সংবিধান অনুযায়ী। বাংলাদেশের নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করবে, সনদ দেবে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এটা আইন নয়, এটা রাজনীতি, এটা কূটনীতি। যেখানে বড় রাজনৈতিক দল নেই, জাতিসংঘ নেই, মানবাধিকার সংস্থার রিপোর্ট নেতিবাচক, সেখানে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবেই। তাছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলে মনে করে জামাতি ইসলামী, এনসিপি সহ বেশ কয়েকটি দল। তাদের এই আশঙ্কায় নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে, আবেগে নয়। চলুন যুক্তিতে কথা বলি। দ্বাদশ নির্বাচনে বলা হয়েছিল বিএনপি নিজেরাই আসেনি। ত্রয়োদশ নির্বাচনে বলা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি এই ব্যাখ্যা শোনে না। তারা দেখে প্রধান রাজনৈতিক শক্তি আছে কিনা, প্রতিযোগিতা আছে কিনা, ভোটারদের বিকল্প প্রার্থী আছে কিনা। যে নির্বাচনে বড় পক্ষ অনুপস্থিত তা দুর্বল নির্বাচন। আজ ক্ষমতায় নেই আওয়ামী লীগ, কাল ক্ষমতায় থাকবে না বিএনপিও, কিন্তু রাষ্ট্রের ক্ষতি দুক্ষেত্রেই একই। অনেকে বলেন জাতিসংঘ চুপ মানে সমস্যা নেই, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি এমন না। নিরাপত্তা অনেক সময় কৌশলগত দূরত্ব। পশ্চিমা দেশগুলো কি করে? নিজেরা নির্বাচন পর্যবেক্ষণ করে, আলাদা প্রতিবেদন প্রকাশ করে, ভিসা নীতি প্রয়োগ করে, কূটনৈতিক ভাষায় সন্দেহ প্রকাশ করে। এই সব কিছু একসঙ্গে হলে নির্বাচন আন্তর্জাতিকভাবে দুর্বল হয়ে পড়ে। বার্মিংহাম ইউনিভার্সিটির ডেমোক্রেসি বিভাগের অধ্যাপক নিক চিজম্যান বিবিসিকে বলেছেন জাতিসংঘ এখন রাজনৈতিক বিরোধে নিজেদের জড়াতে চায় না। বাংলাদেশের মতো দেশে বড় দাতাদেশই বেশি প্রভাব রাখে। এর মানে কি? এর অর্থ হলো জাতিসংঘ না থাকলেও বিশ্ব নজর রাখছে। এটাই মূল প্রশ্ন। এই নির্বাচন বিতর্ক এড়াতে পারবে কি? উত্তর নির্ভর করবে ভোটার উপস্থিতির ওপর। সহিংসতা হয় কিনা, বিরোধী কণ্ঠ দমন হয় কিনা, নির্বাচন পরবর্তী পরিস্থিতির উপর। শুধু নির্বাচন হলেই হয় না, নির্বাচনের পর দেশ স্থিতিশীল থাকে কিনা সেটাই আসল। জাতিসংঘ পর্যবেক্ষক না পাঠালে নির্বাচন হয়তো বাতিল হয় না, কিন্তু প্রশ্ন থেকে যায় বিএনপি ছাড়া নির্বাচন যেমন বিতর্ক এড়াতে পারেনি, আওয়ামী লীগ ছাড়া নির্বাচনও কি সেটি পারবে? আমি একেবারে কাছাকাছি পর্যায়ে গিয়ে আপনাদেরকে বলতে চাই, যেমন আমি জানেন যে আমার যখন যে ইনফরমেশন আমি পাই, আমার যে সোর্সের কাছ থেকে পাই, সেই ইনফরমেশন ওভারের উপর ওভার শিওর না হলে আমি কখনোই আপনাদের সামনে কথা বলি না। আমার বদ্ধমূল ধারণা, একান্তই আমার ব্যক্তিগত ধারণা এবং আমার সোর্সের বিভিন্ন ইকুয়েশন যা বলে সেই ইকুয়েশন মিলিয়ে যেই তফসিল ঘোষণা হয়েছে, সেই তফসিল অনুযায়ী 12ই ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশে বহু দুঃস্বপ্ন, বহু দূর বাকি, বহু দূর কাবাদ সোজা বাংলায়। এটা মনে করবেন না যে দিল্লি থেকে গৌতম লাহিড়ী বলেছে বলে, বা এটা মনে করবেন না যে আমাদের সাংবাদিকরা যেমন মঞ্জুর আলম পান্না তিনি যুক্তি দিয়ে বলেন, বা আরো কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেন। রাজনৈতিক নেতৃবৃন্দকে যে আমরা প্রশ্ন করি, আপনারা দেখেছেন তারা কেউ কিন্তু সরাসরি কনফিডেন্টলি উত্তর দেয় না। যদিও আমাদের আলোচকদের মধ্যে মেজর আখতারুজ্জামান রঞ্জন তিনি বলেন নির্বাচন হচ্ছে। আমি আপনাদেরকে শুধু ধরিয়ে দিতে চাই, একটা নির্বাচনের যা যা মেকানিজম, সেই মেকানিজমের কোনোটাকে কাজ করছে। এই যে ইলেকশন কমিশন, সে স্যাটিসফাই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এই বাংলাদেশের সরকারি অংশ, বিরোধী অংশ, রাজনৈতিক দল কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে এই দেশে এখন একটা ইলেকশন করার মতন আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে? এই দেশের রাজনৈতিক পরিস্থিতি আছে? এই দেশে যারা আছে তাদের মধ্যে ভেতর ভেতর ভাগাভাগির আলাপ, কিন্তু সেই ভাগাভাগির স্বার্থে পিঠা ভাগাভাগিতে টানাটানি পড়ছে। ফলে রাজনৈতিক অংশের মধ্যে আমি গতকাল বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গায় কথা বলে যা বুঝতে পেরেছি, ইলেকশন না হওয়ার জন্যই দেশের ভেতরে যে রাজনৈতিক অংশগুলো আছে তাদের মধ্যে যদি একজন ইলেকশন চায় তো 5 জন ইলেকশন চায় না। আর এই সরকারের কথা বলাই বাহুল্য, এটা ছাইরা দেমাক কাইন্দাবাচি অবস্থা।
বর্তমান ডক্টর ইউনূস সরকার, সে এখন না ঘাটকা না ঘাটকা, চোখে মুখে সরিষা ফুল দেখছে। আসুন আন্তর্জাতিক প্রেক্ষাপটের দিকে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমরা অনেক আগেই বলেছি, কমনওয়েলথ, IRI তারা এই ফালতু টাইপের নির্বাচনের পক্ষে না। বাংলাদেশের জনগণ যেরকম ফালতু নির্বাচন দেখতে একটু বিরক্ত, তারা 26-এ বাংলাদেশে কোনো ফালতু নির্বাচন, 24-এর নির্বাচন, 18-র নির্বাচন, 14-র নির্বাচনের মতন ভুয়া নির্বাচন দেখতে চায় না, যে কারণে কোনো ভাইব্রেশন নাই সারা দেশে। নির্বাচনের কোনো তাপ, কোনো উত্তাপ বাংলাদেশে নাই। ফলে ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে সোজা সাপটা ভারত এবং আমেরিকার অবস্থান এখন স্পষ্ট। আমেরিকান সিনেটে কথাবার্তা হচ্ছে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন তারা চায়, এবং আমেরিকার যত রকম মেকানিজম আছে আমরা আপনাদেরকে খুব স্পষ্ট জানিয়ে রাখি, নতুন মার্কিন রাষ্ট্রদূত আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে জয়েন করবেন। 10 থেকে 12 তারিখ নাগাদ তিনি বাংলাদেশে জয়েন করার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে স্পষ্ট জানা যাবে। ভারতের অবস্থান ক্লিয়ার। ভারত কূটনৈতিক চ্যানেলে এবং অন্যান্য সকল চ্যানেলে সে প্রকাশ করেছে সে বাংলাদেশ অংশগ্রহণমূলক নির্বাচন মানে আওয়ামী লীগ বিহীন নির্বাচন সে মেনে নেয় না এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়। ফলে আকাশে বাতাসে এই আলাপ খুব জোরসোরে চলছে যে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পথেই যেতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং অংশগ্রহণমূলক নির্বাচন যদি না হয় তাহলে বাংলাদেশে পলিটিক্যাল স্টেবিলিটি আসবে না। সেই সময় আমার সামনে একটি খবর আছে, সেই খবরটার দিকে আপনাদেরকে একটু চোখ বুলিয়ে দিতে চাই। এর মধ্যে দিয়ে আমরা শেষ মীমাংসায় যাওয়ার চেষ্টা করব। সহিংসতা, প্রাণহানি বাড়ছে, নির্বাচন আয়োজনে ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন কেন? খবরটা জেনতেন পত্রিকার রিপোর্ট না, টেবিলে বসে এই যেই সংবাদ মাধ্যমের রিপোর্টটা সে টেবিলে বসে গল্প সাজিয়ে দিলেই সে ছাপে না। সেটা হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং এজেন্সি বিবিসির রিপোর্ট। বিবিসির রিপোর্টার মুকিমুল আহসান তিনি লিখছেন, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের আগে দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সহিংসতা, মব ভায়োলেন্স সহ বিভিন্ন ধরনের অপরাধ দেখা দিচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। সবশেষ গত সোমবার চট্টগ্রামের রাউজানের একজন যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। রাউজান যেভাবে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, কে যাবে সেখানে ইলেকশন করতে? কক্সবাজারে একজন প্রার্থীকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়ার মতন ঘটনা সামনে আসছে। আপনারা জানেন যে বিএনপির প্রার্থী, তাকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। তারেক রহমান পর্যন্ত তার সঙ্গে কথা বলেছেন। গত মাসে তফসিল ঘোষণার পরদিনই ঢাকায় দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত হন ইনকিলাব মঞ্চের সভাপতি শরীফ ওসমান হাদি। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা HRAS এর প্রতিবেদন বলছে, গত বছর অর্থাৎ 2025 সালে বাংলাদেশের 914টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, মানে হাজার খানেক রাজনৈতিক সহিংসতা ঘটেছে। এতে অন্তত 133 জন নিহত হয়েছে আর আহত হয়েছে 7,500 মানুষ। ডক্টর ইউনূসের কালে, তার জামানায় এমন পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু ও নির্বিঘ্নে করা যাবে সেই প্রশ্ন সামনে আসছে। জবাবে নির্বাচন কমিশন বলছে যে সব ঘটনা ঘটেছে তার সবগুলো রাজনৈতিক বা নির্বাচন কেন্দ্রিক সহিংসতা না। এই যে বিবিসি প্রশ্নটা তুলেছে যে এমন পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু নির্বিঘ্ন করা যাবে, মানে হচ্ছে যে নির্বাচনটা আসলে করা যাবে কিনা, এইটাই হয়তো বিবিসি স্পষ্ট করে বলতে পারেনি। আর ইসি যেটা বলছে, এই আওয়ামী লীগের যেই ভুতুরে নির্বাচন, রাতের নির্বাচন, এই আমি দামি নির্বাচন, সেসব নির্বাচনে সিইসিরা যা বলতো, ইলেকশন কমিশন যা বলতো, ঠিক সেই কথা। ধরো এগুলো কোনো বিষয়ই না। শরীফ ওসমান হাদি এগুলো দু একটা বিচ্ছিন্ন ঘটনা বলেছে না, সিইসি নিজের মুখে বলেছে, তাজ্জব করে দিয়ে মানুষকে বলেছে। সহিংসতা থাকলে একটা বড় চ্যালেঞ্জ। 24 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের দিন সারা দেশে পুলিশ থানার অস্ত্র, গুলি, লুটের ঘটনা ঘটে। এসব অস্ত্রের কিছু উদ্ধার করা গেলেও এখন অনেক অস্ত্র উদ্ধার করা যায়নি। মঙ্গলবার চট্টগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানিয়েছেন, লুট হওয়া যেসব অস্ত্রের 15% এবং 30% গুলি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। শতাংশে 15 এবং 30, মনে হবে 70% তো উদ্ধার হয়েছে, কিন্তু এই 15 এবং 30% যা হয় সেটা সংখ্যা কিন্তু হাজারের উপরে এবং গুলির সংখ্যা অনেক হাজার। বিবিসি সাব হেডলাইন করেছে, আমি সেগুলো ধরে ধরে আলোচনা করতে চাই না। রাজনৈতিক সহিংসতা ও প্রাণহানির হিসাব তারা দাঁড় করিয়েছে, তারা শেষও তুলে ধরেছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি জানেন? ওসি সাহেব, এসপি সাহেবরা বিএনপির দিকে হেলে পড়েছেন এবং কেন্দ্রে আপনি গেলে পরে আপনার নিরাপত্তা যদি চান, আপনার নিরাপত্তা ওসি সাহেবরা কোন ভরসায় দিবে? তাদের তো মাথায় থাকবে মবকারীদেরকে আগে প্রায়োরিটি দিতে হবে, কারণ মবকারীদের পক্ষে এই সরকার। এই যখন সিচুয়েশন, তখন বিবিসি রিপোর্টে কি করবে নির্বাচন কমিশন সেই প্রশ্ন তোলা হয়েছে। নির্বাচন কমিশন আদতে কিছু করবে না, পুতুল নাচের খেলা দেখাবে। ফলে আমি আপনাদেরকে এই কথাই বলতে চাই, বাংলাদেশের মানুষ, আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদেরকে অসংখ্যবার বলেছি যে আমার জাতীয় নির্বাচনে ভোট দেওয়া হয়নি।
এবং আমার মতন অসংখ্য মানুষ, কোটি কোটি মানুষ, কোটি কোটি সন্তান জাতীয় নির্বাচনে ভোট দেননি, তাদের ভোট দেওয়ার আগ্রহ মরে গেছিল। এই মরে যাওয়া আগ্রহ পুনর্জীবন করতে পারেনি। এই সময়ে বাংলাদেশের নির্বাচন কমিশন আবার এক অদ্ভুতরে বক্তব্য ছেড়েছে, এবং সেই অদ্ভুতরে বক্তব্যটা হচ্ছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এবারের ইলেকশনে আপনার লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরানো হবে। নির্বাচন কমিশনের থেকে বলা হচ্ছে যে এবারে নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা। আমি শুধু বলবো যে এরা লাইনে তুলবে না। লাইনচ্যুত ট্রেন একসময় বাজেয়াপ্ত হয়ে ওই গোডাউনে চলে যায়, স্কার্প হিসেবে বিক্রি হয়ে যায়। এরা এই ট্রেনকে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার মতন যত বন্দোবস্ত দরকার সমস্ত বন্দোবস্ত করেছে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা। বুধবার আগারগাঁও অনুষ্ঠানে তিনি বলেন এনজিও ব্যুরো কার্যালয়ে 81টি সংস্থার মোর্চা অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এটার একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। যে লাইনচ্যুত, তার বক্তব্যটা আবার একটু বলি যে এটা একটা লাইনচ্যুত একটি ট্রেনকে আবার লাইনে ফিরিয়ে এনে চালু করার মতো ন্যূনতম রিপেয়ার করে কিছু যন্ত্রাংশ বদলে অন্তত গতি দেওয়ার চেষ্টা। যদি আমরা এটা করতে পারি তাহলে এটাকেই আমরা পরে বড় সাফল্য হিসাবে ধরতে পারবো। এরকম বক্তৃতা এর আগে যে জেলখানা এখন যে আছেন হাবিবুল আওয়াল সহ সিএসিরা তারাও দিয়ে গেছেন। লাইনচ্যুত ট্রেনকে তারা জাস্ট স্কার্ফ হিসেবে বিক্রি করে দিচ্ছেন। এবার লাইনচ্যুত ট্রেনকে লাইনে তুলা না, স্কার্ফ হিসাবে বিক্রি করে দিচ্ছে এই দেশটাকে গহীন অন্ধকারের দিকে এবারের নির্বাচনটাকে টেনে নিয়ে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।